কাউন্সিল থাকবেন, ডিফেন্স কাউন্সিল ডক্টর থাকবেন, এবং ডিউরিং ব্রেক টাইম তিনি তাদের সঙ্গে কথা বলতে পারবেন। এটা কি জন্য? যে কোন রকম কোয়াশন, টর্চার এগুলো প্রহিবিট করা, এটাই তো উদ্দেশ্য। এটা তো আমাদের প্যানেল কোড, মানে আমাদের যে ফৌজদারি আইন যেটা ঠিকই বলেছেন, সেটার মধ্যে আমরা দেখি না তো। আমাদের দেশীয় যে বিচার ব্যবস্থা সেখানেও নেই। আপনার রিমান্ডে নিয়ে যেটা আদালত অনেক আগে, হাইকোর্ট কিন্তু অনেক আগে নির্দেশ দিয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত পালন করা হয় না, নট ইট ইমপ্লিমেন্টেড। কিন্তু তারপরে ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে এটা করার উদ্দেশ্যই, যেটা আমি মনে করি বা আপনারা ভাবতে পারেন যে এটা ইন দি ইন্টারেস্ট অফ জাস্টিস অ্যান্ড টু সিকিউর হিজ রাইটস, এটা অভিযুক্ত ব্যক্তির অধিকারটাকে সুরক্ষিত করার জন্য। আপনি আরো দেখেন, আমি আরেকটা বিষয় জানতে যাচ্ছি যে দেখেন, আমি দেখছি যে বারবারই একটা প্রশ্ন উঠছে যে এই যে আসামি যারা অভিযুক্ত তাদেরকে দীর্ঘদিন ধরে রাখা হয়েছে, কেউ 1 বছর বা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, মানে আসলে এটা কি, এই যে অভিযোগটা আনা হচ্ছে, এটা কি কতটা যৌক্তিক? আন্তর্জাতিক বা আমি বলি যে রুয়ান্ডার ক্ষেত্রে বা কম্বোডিয়ার ক্ষেত্রে এই অভিজ্ঞতাগুলো কি, এবং আমাদের দেশের অভিজ্ঞতাগুলো কি? আমি একজন সচেতন নাগরিক হিসেবে বা আপনার আইনের ছাত্র হিসেবে মনে করি, একজন আটক থাকা মানেই তার মানবাধিকারটাকে সীমিত করে দেওয়া, সংকুচিত করে দেওয়া হলো, ঠিক আছে। কিন্তু তারপরে কিন্তু এই ব্যবস্থাটি আছে, দ্যাট ইজ প্রি চার্জ অ্যারেস্ট, যেটা আমরা বলছি। আমাদের এ পর্যন্ত যা ছিল সেটা কিন্তু প্রি ট্রায়াল স্টেজ। এখন প্রি চার্জ স্টেজে ডিটেনশন বা অ্যারেস্ট এটা অ্যাপ্রুভড কিনা, পারমিটেড কিনা, এটা কিন্তু অ্যাপ্রুভড। আপনি অন্যান্য সব ট্রাইব্যুনালও এটা রয়েছে, ICTY বলেন, ICTR বলেন, সব জায়গায় রয়েছে। মানে রুয়ান্ডার ক্ষেত্রে স্টিফেন যে রেপ বা র্যাপ তারা যে প্রশ্নগুলো তুলছেন, উনি নিজে তো সেই মামলায় ছিলেন না। প্রি চার্জ অ্যারেস্ট ইজ কোয়াইট অ্যাপ্রুভড। এটা স্টিফেন যে র্যাপ, আমি যতদূর মনে করতে পারছি তিনি নিজেও বলেছেন যে ইট ইজ অ্যাপ্রুভড, বাট এটা যেন কখনো আরবিট্রারি না হয়। এখন আরবিট্রারি হলো কি না হলো এটাও তো বিবেচনা করতে হবে। ট্রাইব্যুনাল কখন আপনার তাকে ডিটেইন করে রাখার আদেশটা দিচ্ছেন, ফর দ্য সেক অফ স্মুথ অ্যান্ড এফেক্টিভ ইনভেস্টিগেশন, সো দ্যাট ইনভেস্টিগেশনটা জিওপার্টাইজ না হয়, কোনোভাবে এফেক্টেড না হয়। তাহলে এখানে আবার এটিও ঠিক যে ইন দ্য নেম অফ ইনভেস্টিগেশন অর ইন দ্য নেম অফ ট্রায়াল নোবডি শুড বি ডিটেইনড ইন কাস্টডি ফর ইয়ার্স টুগেদার। আমাদের এখানে কি আপনি দেখেন, এই যে 1 বছর কি হয়েছে জনাব দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে, তার মধ্যে কিন্তু ফরমাল চার্জ দাখিল হয়েছে। আমরা যদি রুয়ান্ডার দিকে তাকাই, গত মাসে আপনি নিশ্চয়ই জানেন, সবাই জানি আমরা, যে একজন মহিলা বিষয়ক মন্ত্রী পলিন নিরিমেহিসুকো তার যাবজ্জীবন সাজা হয়েছে, এবং তিনি 14 বছর কিন্তু ডিটেইনড অবস্থা ছিলেন, তারপরে তার এই সাজাটা হয়েছে, এবং বিচার শুরুর আগে 4 বছর উনি ডিটেইন ছিলেন। এবং এই রুয়ান্ডার আদালত তো এটা ইয়ের অধীনে মানে এটা পরিচালিত হচ্ছে, মানে ইউনাইটেড নেশনস। এটা তো মানে ডোমেস্টিক আদালত না, এটা তো অ্যাড হক ট্রাইব্যুনালস, ব্যাকড বাই দ্য ইউনাইটেড নেশনস, এবং তাদের স্ট্যাটিউট, এবং তাদেরগুলি অনুসরণ করতে বলা হয়। তাদেরগুলো যে অনুসরণ করতে বলছেন, তাদের এখানেই তো আপনি এতদিন ধরে ডিটেইনড অবস্থায় থাকছেন। ঠিক সিমিলারলি এক্সট্রাঅর্ডিনারি চেম্বার্স ইন দি কোর্স অফ ক্যাম্বোডিয়া, যেটা আমরা ECCC বলি, সেখানে এ পর্যন্ত মাত্র 1টি ব্যক্তির বিচার হয়েছে। তারপরে সম্প্রতি কদিন আগে কয়েকজনের বিচার শুরু হয়েছে, তারাও কিন্তু 3.5 বছরের ঊর্ধ্ব কাল যাবৎ ডিটেইনড অবস্থায় রয়েছেন। আমি জাস্টিফাই করছি না যে তার মানে এখানেও যারা অভিযুক্ত তাদেরকে বছর পর বছর আপনাকে ডিটেইন রাখতে হবে, এটা যে রাখা যাবে না, বা আপনার রাখার ব্যাপারে রাখাটাও মানবাধিকারের কন্ট্রারি হয়ে যাচ্ছে, তার ইন্ডিকেশনটা আমরা পাই যে ট্রাইব্যুনাল যে বিধিটা করেছেন 1 বছরের মধ্যে শেষ করতে হবে তদন্ত, না করতে পারলে জামিন মুক্তি পেতে পারবেন। আর যদি ব্যতিক্রমী অবস্থা দেখেন, তাহলে তার আটক আদেশটা ফার্দার 6 মান্থস এক্সটেন্ড করতে পারবেন, এবং আপনার ওই সেটা আদালতের সুবিবেচনা। তাহলে আমরা কি এখানে বলতে পারছি না যেরকম না, ট্রাইব্যুনালের দৃষ্টিভঙ্গি যে অ্যাটিটিউড বা অনেক বেশি উদার। আমি তো আমার কাছে তো মনে হচ্ছে যে অনেক দিক থেকে আমাদের ট্রাইব্যুনাল মানে নিজে থেকেই তার একটা আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করার চেষ্টা করছেন এবং ইয়ে করছেন। তো ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমরা এখন একটা বিরতিতে যাব, সন্ধ্যা 7টার খবর আছে আমাদের, তারপরে আমরা আবার ফিরে আসবো আমাদের ABC মিঠা করায়, এবং আমাদের অনেকগুলো বিষয় আছে। এই বিষয় মানে
এগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার এবং জানা বোঝা দরকার, আমাদের শ্রোতাদের জানা বোঝার মধ্যেও আসা দরকার। প্রিয় শ্রোতা, আপনারা আছেন সাম্প্রতিক ঘটনা নির্ভর এবিসি মিঠাগড়া, শুনছেন FM 89.2। আমরা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র মোহাম্মদ শাহিনুর ইসলাম। আমরা এখন একটা বিরতিতে যাব, সন্ধ্যা 7টার খবরের পর আবার ফিরে আসছি। আপনাদের মনে করিয়ে দিয়ে আবারও আজকে বিষয় সম্পর্কে আপনার কোনো ভাবনা, স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথির কাছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানাতে পারেন যে কোনো মুঠোফোন থেকে 8920 এবং সিডিসেল থেকে 6161 নম্বরে। খুদে বার্তা শুরুতে এবিসি এবং শেষে আপনার নামটি অবশ্যই লিখবেন। ফিরে আসছি খবরের বিরতির পর। প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা ফিরে এসেছি সাম্প্রতিক ঘটনা নির্ভর FM 89.2 এর আয়োজন এবিসি মিঠাগড়ায়। এবিসি রেডিও স্টুডিও থেকে আপনার সরাসরি আয়োজনটি শুনছেন। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর 6টা 35 মিনিটে এবিসি মিঠাগড়া প্রচারিত হয়। আজ আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র মোহাম্মদ শাহিনুর ইসলাম। তো প্রিয় শ্রোতা, আজকের আলোচনায় আমরা এখন বিরতির পরে আলোচনায় ঢোকার শুরুতেই আমরা কিছু সাধারণ মানুষের মতামত এই বিষয়ে শুনব। আমাদের প্রতিবেদকরা এগুলো সংগ্রহ করেছেন, বিশেষ করে এই বিচার প্রক্রিয়া নিয়ে তারা কি ভাবছেন, আন্তর্জাতিক অপরাধ আইনের বিচার নিয়ে। তো সেটা শুনেই আমরা ফিরে আসব স্টুডিওতে আমাদের অতিথির কাছে। এবিসি মিঠাগড়া। এখনো যুদ্ধাপরাধী বিচারের বিষয়টি পরিষ্কার না। সরকার কি করতে চায় এটা এখনো পর্যন্ত জনগণ জানে না। এখনো পর্যন্ত তদন্ত কমিটির বোধহয় কাজ শেষ হয়নি, তাদের রিপোর্টও আসে নাই। এবং এখন ভবিষ্যতে দেখা যাক কি হবে, এখনই বলা যাবে না। 2.5 বছর চলে গেছে, বাকি 2.5 বছরে করতে পারবে কিনা সেটা একটা বিষয়। বাকি 2.5 বছরের মধ্যে যদি করতে না পারে, পরে বিষয়টা আবার ঝুলে যাবে। সুতরাং এই সরকার আমলেই বিচার প্রক্রিয়াটা শেষ করতে হবে এবং বিচার যাতে নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, কেউ যাতে কোনো রোষানলের শিকার না হয়। তবে সত্যিকারের যুদ্ধাপরাধী যারা, তারা কেউ যাতে পার না পায়, সেটাই হোক। সরকারের বিরুদ্ধে কথা বললেই যুদ্ধ অপরাধী হয়ে যাবো না, এটা ঠিক নাকি? যুদ্ধ অপরাধী কি সবাই? খালি বিএনপির মধ্যে খালি যুদ্ধ অপরাধী, আওয়ামী লীগের মধ্যে যুদ্ধ অপরাধী নাই? এর ধরে না কেন? এত বছর পরে সরকারে করে নাই, এখন কেন ক্ষমতা এসে সরকারে করে, আগে কেন করে না? এটা এখন এটা মানুষ প্রমাণ সমাগমে হলে বিচার করবে, আর যদি যোগ্য সমাধান না হয় তাহলে বিচার করবে না কেন? আজ থেকে 30 বছর আগে তারা এটার প্রশিক্ষণ নেয় নাই কেন? বিএনপি ক্ষমতা এখন নাই, এখন তারা এটার কার্যকর শুরু করছে কেন? এত বছর যখন তারা ক্ষমতা 96 সালে ক্ষমতা ছিল, 2001 পর্যন্ত তারা তখন করেন নাই কেন? এবিসি মিঠাগড়া। প্রিয় শ্রোতা, আমরা সাধারণ মানুষের কিছু মতামত শুনলাম। এখন আমরা ফিরে আসছি স্টুডিওতে আমাদের অতিথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এবং মুখপাত্র মোহাম্মদ শাহিনুর ইসলামের কাছে। তো আমরা মানুষের যে মতামতগুলো শুনলাম, নানা রকম মত আছে, নানা রকম বিভ্রান্তি আছে। তো আমার মনে হয় যে আসলে বিষয়গুলো সম্পর্কে আপনি যেটা বললেন যে এই ধরনের অপরাধের বিচার এই দেশে প্রথম, এবং আমরা এগুলোর সঙ্গে পরিচিত ছিলাম না। প্লাস 40 বছর সময় পার হয়ে গেছে, ফলে নানা রকম বিভ্রান্তি তৈরি হয়েছে এবং বিভ্রান্তি তৈরি করাও হচ্ছে, সেটাও একটা আছে। ফলে যেহেতু এই আদালতকে চেষ্টা করা হচ্ছে নানাভাবে এটাকে বিতর্কিত করার। তো একটা জিনিস যেটা বললো যে 40 বছর পরে এই বিচার, এটা কি যদি বলি যে আপনি কি উত্তর দিবেন যে যদি 40 বছর পরে কেন এই বিচার, এবং এটার কি বিতর্ক আর বিভেদ সৃষ্টি করার জন্য, নাকি এটা দিয়ে আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে? না, প্রথমেই আমি শ্রোতা বন্ধুরা যে প্রসঙ্গ তুলেছেন, ধন্যবাদ তাদের। প্রথম যেটি আমি বলতে চাই যে আইনটি কিন্তু 1973 সালে হয়েছিল। তখন আজকে যে অনেক শ্রোতা বন্ধুরা বলছেন যে বিরোধী দল, অমুক দল, সেই সময় কিন্তু কিছু ছিল না। আচ্ছা, আর 1973 সালের আইনে কোথাও বলা নেই কোন দলের কথা, কিন্তু বলা নেই, প্রশ্নই ওঠে না সেটি। সেখানে বলা আছে যে যিনি এই 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে যে বা যারা এই মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন তাকে বা তাদেরকে বিচারে আওতায় আনার কথা বলা হয়েছে। সেখানে কোনো ব্যক্তি, গোষ্ঠী, এসব কিছুই কিন্তু নেই। এক, আর তারপর গেল বিচারে বিলম্বের বিষয়টি, যে এতদিন পরে কেন ট্রাইব্যুনাল করা হলো বা এই আইনটাকে সক্রিয় করা হলো। এটি নানা কারণ থাকতে পারে, তবে সবচেয়ে বড় যে জিনিসটা, যে কোনো অপরাধের বিচারের ক্ষেত্রে কোনো সময়সীমা নেই।
সময়সীমা নেই, এটি অনেক পরে হতে পারে। আমরা ক্যাম্বোডিয়াতে দেখেন না কেন, সেখানেও কত বছর পরে বিচার শুরু হয়েছে, প্রায় 30-35 বছর প্রায়। জি ঠিকই বলেছেন, 30-35 বছর পরে বিচার শুরু হয়েছে। আমাদের দেশেও তো এই উদাহরণ আছে। আপনার বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কবে শেষ হলো? জি, আপনার জেল হত্যা মামলা এখন পর্যন্ত আপনার হয়নি। আইনগত অবস্থা এটা যেরকম, এখানে কোনো টাইম লিমিট নেই, বা আপনার তামাদি হওয়ার বিষয়টি যে বিচার তামাদি হয়ে গেছে, বিচার করা যাবে না, এরকম কোন আইনগত অবস্থা নেই। অপরাধের বিচার যে কোনো আজ থেকে 50 বছর পরেও এটি হতে পারে। এখন কেউ যদি সংশয় প্রকাশ করেন যে, আরেকটি কথা এসছে, এক শ্রোতা বন্ধু বললেন যেরকম সরকার যদি করতে না পারে, সরকারের দায়িত্ব তো বিচার করা নয়। সরকার এখানে যে আইনটা ছিল 1973 সালের আইনটা আছে, এই আইনের অধীনে ট্রাইব্যুনাল গঠন করেছেন, এই আইনের অধীনে তদন্ত সংস্থা গঠন করে দিয়েছেন, এই আইনের অধীনে প্রসিকিউটরস প্যানেল গঠন করে দিয়েছেন। এখন দায়িত্ব কিন্তু তাদের, তদন্ত সংস্থা, তাদের দায়িত্ব হলো তদন্ত করা। এবং আপনি লক্ষ্য করবেন যেরকম এত দিন আগে, প্রায় 40 বছর আগের ঘটনাগুলো তদন্ত করা, এটা খুবই কঠিন একটি কাজ। অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ মারা গেছেন। আপনি দেখেন, তারপরেও এই যে তদন্ত সংস্থা যেভাবে কাজ করেছে, তারা এগিয়েছে। এবং আমি তো বলি যেরকম এত অল্প সময়ের মধ্যেই তারা একটা রিপোর্ট দাখিল করেছে, যেটার উপর ভিত্তি করে প্রসিকিউটরস ফর্মাল চার্জও দিয়ে দিয়েছেন ইতিমধ্যে একটি। আমরা কিন্তু সত্যি কথা বলি, আমরা যারা এটা পর্যবেক্ষক, সত্যি কথা বলি যে আমরা কিন্তু খুব আশাবাদী ছিলাম না যে এত দ্রুত এই জিনিসগুলো সম্ভব হবে। বিশেষ করে প্রসিকিউশনের উপরে যেভাবে ট্রাইব্যুনাল সময় চাপিয়ে দিলেন যে আপনাদেরকে এত তারিখে এই সময়ের মধ্যে এটা দিতে হবে, মানে যে পরিমাণ অভিযোগের ফিরিস্তি, প্রায় 15,000 পৃষ্ঠা, মানে যে তদন্ত দল যেগুলো সংগ্রহ করেছে, আসলে খুবই কঠিন কাজ থেকে বাছাই করে আপনারা দ্রুত যে কাজটি ওনারা করেছেন। আরেকটা জিনিস হলো যেরকম এই যে এতদিন পরে কেন আমরা একটা কলঙ্ক নিয়ে একটি জাতি থাকবে কি জন্য আপনি বলেন? এটি বিচারহীনতার যে একটা কলঙ্ক, গ্লানি, সেটা কোনো জাতির থাকা উচিত নয়, এবং এটি একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করে, এবং এই গ্লানি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এবং সেটাই যে উপলব্ধিতে নিয়ে এসে এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে। এবং আমার তো মনে হয় না যে এরকম আমাদের দেশে বলেন বা বাইরে ইন্টারন্যাশনাল বলেন, কেউ বলবে না যে এই ধরনের অপরাধ যারা 1971 সালে সংগঠিত করেছেন, দে শুড নট বি ব্রট টু জাস্টিস। এটা কিন্তু কেউ বলবেন না, এটা সবাই বলছেন যে দে শুড বি ব্রট টু জাস্টিস, কিন্তু তাদের বাই এনশিওরিং দেয়ার রাইটস, এইটাই বলছেন। মানে বিবাদী পক্ষ যাদেরকে আপনার মানে কি বলা যায়, আপনি তাদের পক্ষে হিসেবে দাঁড় করাচ্ছেন। ধরেন মানবাধিকার সংগঠনগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা আপনি হিউম্যান রাইটস ওয়াচ বা আরো যে প্রত্যেকেই কিন্তু বলছেন যে একটা বড় অপরাধ এখানে হয়ে গেছে, একটা জঘন্য অপরাধ হয়ে গেছে, এটা বিচার হওয়া দরকার এবং মানবাধিকার রক্ষা করা দরকার। এখানে তাহলে একটা জিনিস আমি একটু মানে খুব দ্রুত যদি আপনি বলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার কার্যপ্রণালী বিধিমালা, যেটা 2010, এটা কিছুদিন আগে গত জুন মাসে সংশোধন করলেন, 28 জুন সংশোধন করলেন। এটার প্রয়োজন কেন পড়ল? এটা আপনার দেখেন, এটা 28 জুন, প্রায় 1 বছরের বেশি সময় এই প্রি ট্রায়াল স্টেজে ট্রাইব্যুনাল কাজ করেছেন, নানা সিচুয়েশন ফেস করেছেন, এক্সপেরিয়েন্স হয়েছে, বা কখন কি ঘটনা ঘটছে, এইগুলো দেখার পরে তারা মনে করেছেন যেরকম এটা আসলে আরো ইমপ্রুভ করা দরকার। এবং একই সঙ্গে যখন আপনারা তো জানেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটিজ আর আইং অন ইট, তারা লক্ষ্য করছে, এখানে ক্লোজ অবজারভেশনে রয়েছে, তারাও অনেক সময় সাজেশনস দিয়েছেন। আমরা নিজেদের থেকেও তো অনেক উপলব্ধি করেছি আমার কাছে। নিশ্চয়ই এটা আসলে মূলত ট্রাইব্যুনাল তাদের নিজেদের প্রজ্ঞা এবং বিবেচনার ভিত্তিতেই এই যে সর্বশেষ সংশোধনীগুলো আনলেন, সেটা তারা এনেছেন, এই পরিবর্তনগুলো। এবং এই পরিবর্তনগুলোর সঙ্গে যদি কারো সাজেশনস মিলে যায়, তাহলে এটি কিন্তু বলা যাবে না যেরকম তাদের কারণেই এটা করা হয়েছে, বিষয়টা কিন্তু